সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। উপজেলা নির্বাচন 2024 আলোচনার আজকে শিরোনাম রেখেছি এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও ঠিক এরই মধ্যেই আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব, সাবেক উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, প্রফেসর লোক প্রশাসন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, 1 রমনা ব্যাটালিয়নের কমান্ডার বিএনসিসি। আমার সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, 5 বছর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ। এবং জানিয়ে রাখতে চাই খুব শিগগিরই আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আরও একজন অতিথি নাজমুল আশরাফ যুক্ত হবেন খুব শিগগিরই। আপনাদের দুজনকে আমি স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করে দিতে চাই, আলোচনা শুরু করতে চাই। উপজেলা নির্বাচন, ষষ্ঠ উপজেলা নির্বাচন 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তফসিল প্রকাশ হয়ে গেছে এর মধ্যে এবং 8 মে এটি শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের যে নির্বাচন সেটি। আমি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে দিয়ে। সকল রাজনৈতিক দলের অবস্থান, বিএনপির অংশ না নেওয়া, আওয়ামী লীগের প্রার্থীদের বিভিন্ন ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে আসলে আসছে যে উপজেলা পরিষদ নির্বাচন 2024 কতটুকু অংশগ্রহণমূলক মনে হচ্ছে আপনার যে আমরা হতে যাচ্ছে সেটা দেখতে পাবো? দেখুন, উপজেলা নির্বাচনের ইতিহাসটা দিয়ে একটু শুরু করি। এরশাদ শাসনামলে প্রথম সেই 80-র দশকে এরশাদ ঘোষণা দিয়েছিলেন যে তিনি উপজেলা নির্বাচন আয়োজন করবেন। প্রবল জনরোষের মুখে তিনি পিছু হটলেন এবং যখন সবার মন মেজাজ ঠান্ডা হলো সুকৌশলে তিনি আয়োজনটা করলেন। এবং উপজেলা নির্বাচনের তাৎপর্য অপরিসীম এই কারণে যে বাংলাদেশে ডোমেস্টিক ইলেকশন মনিটরিং বা জাতীয় পর্যায়ের যে নির্বাচন পর্যবেক্ষণ সেটা প্রথম শুরু হয়েছিল এরশাদ শাসনামলে এই উপজেলা নির্বাচনকে ঘিরে। এবং মূল আয়োজক ছিলেন ফাদার এফ.ডব্লিউ. টিপ। বামাসব, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ, সিসিএইচআরবি ইংরেজিতে, কোরিয়ান কাউন্সিল ফর হিউম্যান রাইটস বাংলাদেশ, তারাই হচ্ছে পাইওনিয়ার বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের ইতিহাস। তো যাই হোক, আমরা এখন যদি বর্তমানে চলে আসি, বর্তমান নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন 4টি ফেজে স্ট্যাগার্ড বেসিসে নির্বাচন অনুষ্ঠিত হবে। 8 তারিখ দিয়ে শুরু এবং মে জুন প্রথম সপ্তাহ পর্যন্ত এর পরিব্যাপ্তি থাকবে। এখন শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে দলীয় প্রতীক তারা ব্যবহার করছেন না, কাউকে বরাদ্দও করছেন না। আবার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের জন্য একটি নির্দেশনা দিয়েছেন যে যারা মন্ত্রী কিংবা এমপি আছেন দলের, তাদের কোন নিকট আত্মীয় যেন প্রার্থী না, এরকম একটা ডিকটাম দেওয়া হয়েছে। আর এখানে যে বিষয়টা এখানে প্রণিধানযোগ্য সেটি হচ্ছে ইতিমধ্যে কেউ কেউ ডিফাইন্ড ঘোষণা দিয়ে বলছেন যে তারা এই অনুরোধ রাখতে পারবেন না, আবার কেউ কেউ এটা নিয়ে এত হইচই হয়েছে যে প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছেন। এরকম দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এটা ভুলে গেলে চলবে না যে উপজেলা হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান একটি টিয়ার এবং এক ধরনের আরবানাইজেশন ঘটেছে এই উপজেলা পরিষদকে ঘিরে। আর এর পাশাপাশি আরেকটা বিষয়, সেটি হচ্ছে অনেক সংসদীয় আসন খুঁজলে দেখবেন যে একটা উপজেলাকে নিয়ে। তো ফলে এখানে ভবিষ্যতে যারা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন, এমপিদের চ্যালেঞ্জার হয়ে দাঁড়াতে পারেন, সেদিকে একটা শ্যানো দৃষ্টি সঙ্গত কারণেই ফর দ্য সেক অফ সার্ভাইভাল তাদের আছে। আর এখানে প্রতিদ্বন্দ্বিতার যে এলিমেন্ট সেটা অনেকাংশে প্রভাবিত হয় আপনার কিনশিপ, তারপর আপনার কোন অঞ্চল থেকে তিনি প্রার্থী। উপজেলার তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, মধ্যাঞ্চল আছে, তো সেটাও কিন্তু ম্যাটার করে। আবার ভোট কাটাকাটির একটা ব্যাপার আছে, যেহেতু স্বতন্ত্র পরিচয়ই সবাই নির্বাচন করবেন এবং মাঠের বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা বরাবরের মতো এবারও গড় হাজির থাকবেন। আবার তাদের সমর্থক অনেকে বলছেন যে
এটা পার্টির যারা সক্রিয় কর্মী তাদের জন্য প্রযোজ্য, আমরা সমর্থক আমাদের জন্য তো প্রযোজ্য নয়। তারাও হয়তো প্রার্থী হয়ে দেখতে চান, টেস্ট করতে চান কি অবস্থাটা। তো সব মিলিয়ে এই কাটাকাটির মধ্য দিয়ে দেখা যাবে যে একেবারে স্মুথ সেলিং যাকে বলে আপনার শাসক দলের, সেটিও হয়তো সম্ভবপর হবে না। আবার বিপুল সংখ্যক লোক যারা সরকার পছন্দ করেন না, যেমনটা আমরা জাতীয় ইলেকশনে দেখলাম, সেরকম লোকজনও কিন্তু খুব নির্বাচিত হয়ে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। স্যার, আমি একটু একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই যে আমরা নির্বাচনকে আসলে কতগুলি নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনকেও যদি ধরতে চাই আমরা এইসব নির্বাচনের মধ্যে, সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনটাকে আসলে এখন সুষ্ঠু দেখানোর জন্য অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা এই দুটি শব্দকে কি আমরা এক করে ফেলছি কিনা বা একে অন্যের সমার্থক করে ফেলছি কিনা, আপনার কাছে এই প্রশ্নটি থাকবে। আমি একটু চলে যেতে চাই এবং তার আগে একটু বলে রাখতে চাই আমাদের আরও একজন অতিথি নাজমুল আশরাফ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। নাজমুল আশরাফ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। নাজমুল আশরাফ প্রধান সম্পাদক TVN24, সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট দি ডেইলি স্টার, বার্তা সম্পাদক NTV, সাবেক বার্তা প্রধান চ্যানেল 1 RTV, SATV, উদীপ্ত টিভি, সাবেক নির্বাহী সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও প্রধান সম্পাদক যমুনা টিভি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর করেছেন। নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত জানাতে চাই। আমি শাহনেওয়াজ স্যার আপনার কাছে এই অংশে একটু যেতে চাই। কতটুকু অংশগ্রহণমূলক দেখতে পাচ্ছেন আপনি আসছে নির্বাচনটি? এই প্রশ্নটি তো সকলের কাছেই থাকবে এবং যথারীতি প্রধান বিরোধী রাজনৈতিক দল, মাঠের রাজনৈতিক দল, সেটি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। এটিকে আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? মানে স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হচ্ছে সেখানেও বিএনপির না থাকাটা বিএনপিকে কি আসলে তৃণমূল থেকে দূরে করে দিচ্ছে কিনা, সংগঠনটি দুর্বল হয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে বাংলাদেশে অনেকগুলো দল আছে, নিঃসন্দেহে দল আছে। তো মূল দল বলতে এই মুহূর্তে যা বোঝায় সেটা আওয়ামী লীগ এবং তারপরে বিএনপি এবং জাতীয় পার্টি কিছু অংশে আছে। আর বাকিগুলো দল খুব মানুষ অনেকেই হয়তো চেনে না, অথবা চেনলেও খুব গুরুত্ব দেয় না, এটা বাস্তবতা। সেই ক্ষেত্রে একটা বড় দল যদি না আসে, যে কোনো ইলেকশনে না আসে, কিছুটা তো কমতি থাকবেই, কিছুটা তো ভোটের সংখ্যা কমেই যাবে। এবং শুধু তারা নির্বাচন যে বয়কট করছে তা না, তারা কিন্তু নির্বাচনে জিতে তার ভোটারদের, তাদের যে সমর্থক আছে তাদেরকেও নিষেধ করেছে, তোমরা ইলেকশনে যেও না, আমরা প্রতিদিনই পেপারে দেখছি। অন্যদিকে আওয়ামী লীগ যেটা করেছে এবার তার প্রতীক নেয়নি, প্রতীক না নিয়ে ওপেন করে দিয়েছে। এইটা চাচ্ছে যে তাদের মধ্যে নির্বাচন হোক, তারপর জন্য লোকজন আসুক। এটা নিয়ে কেন একজন দল যদি দল থেকে একজন নমিনেশন দিতে অন্যরা একটু দূরে থাকতো, সেটা যেন না থাকে, তোমরা স্থানীয়ভাবে করো। তো আবার এইটা যেটা আছে এই কারণে যে খুব ভোট বেড়ে যাবে তাও মনে হয় না, কারণ তাতে এখন যা হচ্ছে যে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে তারা ইনফ্লুয়েন্স করার বিষয়গুলো আছে। আবার কেন্দ্র থেকে তাদেরকে নির্দেশনাও দিয়েছে যে তোমাদের আত্মীয় স্বজন হলে, এমপিদের আত্মীয় স্বজন হলে যেন না দাঁড়ায়। এটাও একটা বিষয় আছে। কেন দাঁড়াবে না? কারণ তাদের ফান্ডামেন্টাল রাইট, তার মৌলিক অধিকার দাঁড়ানো। আর কাউকে কি বাধা দেওয়া যাবে তোমরা দাঁড়াবে না? এটা তো আবার এই ইলেকশনে প্রতীকও দেবে না। এই বিষয়গুলো সব কেমন যেন এলোমেলো অবস্থায় আছে। তারপর আরেকটা জিনিস দেখেন, কিছু কিছু রাজনীতিবিদ আছে, আমি যেমন একটা ঘটনা, একবার নাম ধরেই ঘটনাটা বলি। যেমন আমাদের মুন্সিগঞ্জ সদরে এখন যিনি এমপি তিনি হলে মহিউদ্দিন সাহেবের ছেলে, আমি যতটুকু জানি। আর তার চাচা হলো আনিস সাহেব, উনি কিন্তু অনেক আগের থেকে রাজনীতি করে। এখন যদি ওই এমপি সাহেবের চাচা কেন ইলেকশন করবে, এটা হাস্যস্কর হয়ে যাবে। এরকম অনেক জায়গায় আছে, 2 বা 3 বার দাঁড়িয়েছে। আমাদের যেমন জিটিভি যে প্রধান আছেন উনি এমপি আছে, ওনার স্ত্রী কয়েকবার ধরেই ইলেক্টেড হয়েছেন। ওনার আত্মীয় বলে, এমপি সাহেবের আত্মীয় বলে ওনাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ উনি আগের থেকে পলিটিক্স করে আসছেন। এখন হ্যাঁ, কিছু আছে, যেমন ওই আমার ওই কলিমুল্লাহ ভাই যেটা বললেন যে ওই ধরে রাখার জন্য, যেমন আমি এমপি হয়ে গেছি, ওনার নামও আমরা ভালো করে শুনি না। অনেকে হয়তো অবশ্যই বড় নেতা, নাহলে এমপি হবেন কেন? এখন দেখা যায় তার ভাইকেও দাঁড় করিয়েছে, ছেলেকেও দাঁড় করিয়েছে। এখন যেমন নোয়াখালীর দিকে ওয়াইফ মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাজব্যান্ড হলো গিয়ে এমপি, এখন ছেলেকেও আরেক সুবর্ণচরে দাঁড় করিয়ে দিয়েছে। এটা যেন একটা মানে টানাটানির একটা পারিবারিক প্রতিষ্ঠানগুলো তৈরি করে তার নিজের যে দলকে
মানে হালকা করছে, খেলো করছে, এটা আমি বুঝি না। তারা জাতীয়ভাবে এগুলো চেক মানে ওনাদের আর কি, যে ওদের কেন্দ্রীয়ভাবে চিন্তা করা উচিত যে হ্যাঁ গণভাবে না বলে আমার আত্মীয় স্বজন অনেক আছে। যেমন আমি মুন্সিগঞ্জের কথা বললাম, আনিস সাহেব বহু আগে থেকে পলিটিক্স করে, আর বিপ্লব গতবার দাঁড়িয়েছেন উনি, যে এমপি হয়েছেন স্বতন্ত্র সম্ভবত। তো এরকমগুলো হিসাব করলে হবে না, হিসাব করতে হবে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কীভাবে দাঁড়াচ্ছে। বগুড়ানো কোথায় যেন উনি নিজে এমপি মহিলা, তারপর ওনার ছেলেকেও দাঁড় করিয়েছে, ভাইকেও 2 উপজেলা থেকে। এগুলো হবে কেন? এগুলো একবার প্রতিটাই ক্ষেত্র আলাদা আলাদা করে চেক করে যদি দল সাপোর্ট করে এবং দল যদি মনে করে আত্মীয়তার কারণে নতুন করে আসবে না, আসা উচিত, ওগুলো চেক করা উচিত। গণ আদেশ দিয়ে হবে না। আপনার কি মনে হয়? মানে আমি একটু যদি যুক্ত করি যে বিএনপি যেমন নির্বাচনে বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে বারবার নির্বাচন বর্জন করে নির্বাচনে অংশ না নিয়ে সে যেমন জনগণের কাছ থেকে একটা অভিযোগ আছে যে জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নির্বাচনের সুযোগ পাচ্ছে না, ঠিক তেমনি এই যে ক্ষমতাসীন দলটি, সেই দলে এই বারবার নির্বাচনের যে এক ধরনের নতুন ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, যেটির কথা আপনি এখনই বলছিলেন, আত্মীয় স্বজন সকলকে প্রমোট করার যে বিষয়টি, এটিও কি দলের উপর আস্থা কিংবা জনপ্রিয়তা কমাতে সহায়ক কিনা? দলের জনপ্রিয়তা অবশ্যই কমে গেছে। আমি ব্যক্তিগত 2-1জনকে আলাপ করে, তো ওনারা দাঁড়িয়েছে, তো এমপি সাহেবের ছেলে দাঁড়িয়েছে, এমপি সাহেবের বোনের জামাই দাঁড়িয়েছে, এমপি সাহেবের ওয়াইফ দাঁড়িয়ে, এই আর কি ভোট দেবো, ওনারা তো ভোট নিয়েই যাবে, এরকম একটা। এবং এতে সাধারণ যে ভোটার আছে তাদের একটা অনীহা তৈরি হয়েছে, এবং যারা সাধারণ সাপোর্টার আছে তারাও বিরক্ত হয়ে গেছে, ওরাই তো দাঁড়াবে আর আমরা পরে সাপোর্ট করবো, ভোট দেওয়ার জন্য সাপোর্ট করে কী করবো, এরকম টেন্ডেন্সি এগুলো। অন্যদিকে বিএনপিও, এটা আমার নিজস্ব মত, বিএনপিও যে আসছে না এটারও খারাপ ফল হচ্ছে। যেমন আসতে না আসতে যারা পলিটিক্স করে তারা কিন্তু একটা পোস্টের আশা করে, একটা নেতৃত্বের আশা করে। এখন মানে একাধারে খালি আপনি ইলেকশনই করবেন না, অথবা যেখানে ইলেকশন সরাসরি দলীয় না করে তো অনেকে করছে, সেইভাবেও করতে দেবেন না, তাহলে এই লোকগুলো একসময় তো উৎসাহ হারিয়ে ফেলবে। একটা উদ্দেশ্য নেই কিন্তু, যাই বলুক, একবারে ডেডিকেটেড হয়ে অন্ধের মতো কেউ দল সাপোর্ট করে, আমি এটা বিশ্বাস কিছু একটা পাওয়া যেন আমি হয় পদ পাবো, নয় ওই স্থানীয় নির্বাচনে অথবা অন্য নির্বাচনে আমি একটা পোস্টে ইলেকশন করব, এইগুলো সব থেকে যদি আপনারা সরিয়ে দেন তাহলে আসলে টোটাল দুই পক্ষেরই টোটাল জনগণ কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার দল থেকে, এবং মানুষ অনীহা প্রকাশ করবে পলিটিক্সের প্রতি। এইসব বিষয়গুলো অবশ্যই স্যার, নিশ্চয়ই ফিরবো। আমি একটু নাজমুল আশরাফ ভাই আপনাকে যুক্ত করতে চাই আলোচনায়, এবং যে আলোচনাটি করছি আমরা 6ষ্ঠ উপজেলা নির্বাচন 2024 নিয়ে কথা বলছি আমরা। কেমন হতে যাচ্ছে নির্বাচনটা? দলীয় প্রতীক নাই, আবার এখানে বিএনপিও না, আবার বিএনপি আছেও, বিএনপির প্রায় 38 জন প্রার্থী এখানে আছেন দলের নির্দেশ অমান্য করে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও এক ধরনের দলের সভাপতি নির্দেশ দিয়েছেন, যদিও সেটিও যে আসলে দলের নেতাকর্মীরা মানছে সেটা আমরা ভাবতে পারছি না, কারণ এরই মধ্যে 8ই মে নির্বাচনটা হবে, তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 25 জন জয়ী হয়ে গেছেন, আমরা নির্বাচনও ফলাফলও পেতে শুরু করেছি। কেমন মনে হচ্ছে সামগ্রিক বিশ্লেষণ যদি জানতে? ধন্যবাদ আপনাকে। দেখেন, বাংলাদেশে নির্বাচন যে পর্যায়ে গিয়ে নেমেছে, এখন এটাকে বলা যেতে পারে নির্বাচনের মতো। নির্বাচন আপনি যদি মানে সংজ্ঞায় চিন্তা করেন, গণতন্ত্রে নির্বাচন মানে কি, নির্বাচন কেমন হওয়া উচিত, যেসব দেশে ভালো গণতন্ত্রের চর্চা হয় সেসব দেশে নির্বাচন কেমন হয়, বাংলাদেশেও যেগুলো ভালো নির্বাচন হয়েছিল সেগুলো কেমন ছিল, এগুলোর প্রেক্ষিতে যদি ভাবেন তাহলে গত 15 বছর ধরে আমরা যা কিছু করছি বা দেখছি, জাতীয় বা স্থানীয়, এগুলো নির্বাচনের মতো, এবং নির্বাচনের মতো একটা কিছু করা হচ্ছে। নির্বাচনটাকে শুধুমাত্র নির্বাচন দেখানোর জন্য এখন সরকারকে বা সরকারি দলকে যুদ্ধ করতে হচ্ছে। সেটি কীরকম? আমরা 7ই জানুয়ারি নির্বাচনে দেখলাম যে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হবে না, একচেটিয়া একতরফা সরকারি দল জিতে যাবে, সেই কারণে সরকারি দলের ভিতর থেকেই সুযোগ দেওয়া হলো একাধিক প্রার্থী হওয়ার, এবং তাদের যারা সহযোগী যারা এসেছে, যাদেরকে আনার চেষ্টা করা হয়েছে, অনেককে ভয়ভীতি দেখিয়ে, অনেককে জোর করে, অনেককে লোভ দেখিয়ে নির্বাচন আনা হয়েছে, নতুন নতুন দল তৈরি করা হয়েছে। এইভাবে 27-28টা দল নির্বাচনে অংশ নিয়েছে, দেখানো হয়েছে। কিন্তু নির্বাচন যদি বলি প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচন যদি বলি জনগণের কাছে সব সুযোগ থাকবে, মানে দল, প্রার্থী, রাজনৈতিক আদর্শ, মতবাদ, এগুলো অ্যাভেলেবেল থাকবে সবগুলো, তার থেকে তারা বেছে নেবে, এবং সেখানে মানুষ
নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেবে, তার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের পক্ষে যাবে, যে দলের, যে প্রার্থীর, যে রাজনীতির, তারা বিজয়ী হবেন, তারা সরকার গঠন করবেন। যারা কম ভোট পাবেন, কম আসন পাবেন, তারাও সংসদে তাদেরকে প্রতিনিধিত্ব করবেন। সেই বাস্তবতা যখন ছিল না, এখন বিএনপি সহ কিছু দল রাজনীতি নির্বাচন বর্জন করেছে। সেটা কেন করেছে, করা উচিত কিনা, না করলে কি হতো, সেটা আলাদা বিতর্ক। কিন্তু আপনি বিএনপিকে দোষ দিতে পারেন, আপনি রাজনীতি করেন, কেন নির্বাচন করবেন না? বারবার নির্বাচন বর্জন করে আপনি তাহলে কি রাজনীতি করছেন? আপনি তো না পারছেন আপনার লক্ষ্য পূরণ করতে, দাবি আদায় করতে, সরকারকে বাধ্য করতে বা সরকারের পতন ঘটাতে, আবার নির্বাচনও আপনি যাচ্ছেন না। তাহলে এটা কি রাজনীতি করছেন আপনি? আপনার দলের জন্য কি উপকার হচ্ছে, জনগণের জন্য কি উপকার হচ্ছে? আপনাকে যারা সমর্থন করে ভোট দেয় তাদের বা কি লাভ হচ্ছে? এই প্রশ্ন আসতে পারে। কিন্তু তাদের অংশগ্রহণে যে নির্বাচনগুলো হয়েছে, যদি আমরা 14 থেকে ধরি, তাহলে তাদেরকে আপনি খুব বেশি গাল দিতে পারেন না নির্বাচনে না আসার জন্য। কারণ আসলে পরে কি হয়, না আসলে পরে কি হয়, দুটোই তারা দেখেছে। আর নির্বাচনের মান নিয়ে যদি আমরা কথা বলি, কোন দেশ কি সার্টিফিকেট দিল, কোন সংস্থা কি পর্যবেক্ষণ করলো, এগুলো বাদ দেন। এবারে নির্বাচনে আমরা দেশি বিদেশি অনেক রকমের পর্যবেক্ষণ, তৎপরতা, খবর, আলোচনা, বিশ্লেষণ, সার্টিফিকেট দেওয়া, সমর্থন দেওয়া, সমালোচনা করা, ত্রুটি ধরা, আপত্তি করা, প্রশ্ন তোলা, সব ধরনের প্রতিক্রিয়া দেখেছি দেশি এবং বিদেশি। তাতে করে আপনি নিশ্চয়ই বলবেন না 7 জানুয়ারি নির্বাচন একটা ভালো নির্বাচন হয়েছে। যেই দেশে আপনার 91, 96, 2001, 2008-এর মতো নির্বাচনের রেকর্ড আছে, সেই দেশে এগুলোকে আপনি নির্বাচন বলবেন? মোটেও নির্বাচন বলা যাবে না। এখন নির্বাচনের মতো দেখাতে হলে কি করতে হবে? তাহলে আমাকে প্রার্থী দেখাতে হবে, আমাকে ভোট দেখাতে হবে, আমাকে জনগণের অংশগ্রহণ দেখাতে হবে, আমাকে সকল আয়োজন হয়েছে দেখাতে হবে, প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হচ্ছে এটা দেখাতে হবে। এটি যেমন 7 জানুয়ারিতে দেখানো হয়েছিল, এবারও দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আপনি দেখেন প্রতিযোগিতাটা বা নির্বাচনের পরিধিটা ছোট হতে হতে প্রথমত ছিল জাতীয় পর্যায়ে বহু দল, তারপরে নির্দিষ্ট কিছু দল, তারপরে একটি দলের ভিতরে আবার একাধিক আপনার পক্ষ, প্রতিযোগিতা, কি বলে, দলীয় প্রার্থী, দলের বাইরের প্রার্থী, অনুমোদিত প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, এই টাইপের। এবার স্থানীয় নির্বাচনে এসে এটা একদম পরিবারের মধ্যে চলে গেছে। তার মানে হচ্ছে যিনি স্থানীয়ভাবে প্রভাবশালী, এমপি নির্বাচিত হয়েছেন বা মন্ত্রী হয়েছেন বা স্থানীয় পর্যায়ে তিনি বড় নেতা, তার পরিবার, তার স্বজন, তার মানে সমর্থিত, তার পছন্দের মানুষ, এর মধ্যে নির্বাচনটাকে সীমিত করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই পর্যায়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে, হুমকি দিতে হচ্ছে, বলতে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তো জাতীয় নির্বাচনের সময়ও হস্তক্ষেপ করেছেন, তার নির্দেশনা তো জাতীয় নির্বাচনের সময়ও ছিল। তার মানে হচ্ছে যে নির্বাচনটাকে নির্বাচনের মতো দেখানোর জন্য যত রকমের ব্যবস্থাপনা আছে, নির্বাচন কমিশন, প্রশাসন, সরকারি দল, তার সারা দেশের যে মানে শাখা প্রশাখা, নেতৃত্ব, নেতাকর্মী, এই সব কিছু দিয়েও হচ্ছে না। সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করে একটা সমাধান বের করতে হচ্ছে। সংকটটা এরকম, এটা তো এই সমস্যা, এটা তো এরকম হলে তো এরকম প্রশ্ন উঠবে, ফলে এটা এরকম করো। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও তার এক ধরনের সতর্কবার্তা আছে। আমি যদি একদম মোটা দাগে বলি নাজমুল আশরাফ ভাই, যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ প্রচারণা চালাতে পারবে না, এমপির আত্মীয় স্বজনরা অংশগ্রহণ করতে পারবে না, না এই ধরনের কথাও বলা হচ্ছে। শাহনাজ স্যার যেটা বললেন যে আপনি আমার বোন বলে আপনি নির্বাচন করতে পারবেন না, আমি ওনার ভাই বলে নির্বাচন করতে পারবো না, এটা তো আইনের মধ্যে পড়ে না, এটা গণতান্ত্রিক। সেক্ষেত্রে দেখার নিশ্চয় বিষয় আছে, আসলে তিনি কতটুকু সিনিয়র পলিটিশিয়ান সে বিষয়টিও নিশ্চয় দেখার বিষয় আছে। কিন্তু একজন মন্ত্রী বা এমপির ছেলে বা ভাই বা শ্যালক নির্বাচনে দাঁড়াতে পারবেন না কোন আইনে? যে অভিযোগগুলো এসেছে তার মধ্যে যে ডামি প্রার্থীর যে বিষয়টি সেটি সামনে এসেছে, মানে এখন তাদের বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা দেওয়ার কারণ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যিনি ওখানে প্রভাবশালী, তার প্রভাবে, তার ক্ষমতায়, তার দাপটে, তার ভয়ে নির্বাচনটা হবে এবং যে জিতবে তার লোকই জিতবে। সেই কারণে সে বাইরের লোককে কেন দেবে? যেহেতু আমার কোটায় আমি একজনকে জেতাতে পারছি, আমার প্রভাব দিয়ে, আমার ক্ষমতা প্রতিপত্তি দিয়ে, আমি সরকার, আমি সরকারি দল, আমি এমপি, আমি মন্ত্রী, ফলে আমি কেন আপনাকে জেতাবো? আমি আমার ভাইকে জেতাবো, আমার ছেলেকে জেতাবো। এখানে আপনাকে আমি একটু আটকে রাখতে চাই, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে আশরাফ ভাই, নিশ্চয়ই আমি বিরতির পরে এসে এই ডামি প্রার্থী কিংবা আসলে এই স্থানীয় সরকার নির্বাচনে আসলে ডামি প্রার্থীর কেন প্রয়োজন হতে যাচ্ছে এত বড় বড় রাজনৈতিক দলের, আমরা একটু জেনে নিতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছে জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটে, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছে। উপজেলা পরিষদ নির্বাচন 2024 নিয়ে কথা বলছিলাম এবং এই আলোচনায় ফিরতে চাই। আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে চলে যেতে চাই। এই অংশে একটি প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে বা নির্বাচন হচ্ছে, যেটি আশরাফ ভাইয়ের আলোচনাতে অনেকখানি উঠে এসেছে যে নির্বাচন হচ্ছে এটি দেখানোর জন্য আমরা অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক শব্দ দুটিকে সমর্থক বানিয়ে ফেলছি কিনা। দেখুন, এটা তো রিয়ালিটি। একদিনে তো আর আমরা এই জায়গাটায় এসে উপনীত হইনি। আপনার এই আলোচনাটা আমি শুরু করেছিলাম এরশাদ শাসন আমলে প্রথম যখন উপজেলা নির্বাচনের আয়োজন করা হয়েছিল, জনরোষ দিয়ে সেই নির্বাচন প্রতিহত করার প্রত্যয় দিয়ে শুরু, পরবর্তীতে ডাস্ট সেটল ডাউন করার পরে এরশাদ সাহেব হি ওয়াজ এ ভেরি ক্রাফটি ম্যান, সময় মতো করে নিয়েছিলেন নির্বাচনটা। এবং এই নির্বাচনটা এতটা প্রশ্নের উদ্রেক করেছিল যে ফাদার FW টিমের মতো মানুষকে বাংলাদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হয়েছিল ডোমেস্টিক ইলেকশন মনিটরিংয়ের। এবং সেই ধারার অনুসরণে টিল টু ডেট পর্যবেক্ষণ কিন্তু চলছে। এখন পর্যবেক্ষণের কোয়ালিটি হয়তো ফল করেছে, আগের মতো নেই। তারপর আপনার এই যে নির্বাচনের যে কোয়ালিটি সেটাও কিন্তু নামতে নামতে আজকে এই জায়গাটা এসে উপনীত হয়েছে যে আমাদের শ্রদ্ধেয় আশরাফ ভাই তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু আর্তনাদের মতো শোনাবে হয়তো, বাট এক ধরনের ল্যামেন্টেশন এবং খুব আপনার অনেকটা নিরুপায় হয়েই কথাগুলো তিনি বলেছেন। মানে জনগণের যে চিন্তা প্রত্যাশা তার সঙ্গে কিন্তু যাচ্ছে না। এখন এই সংকট দূর করতে হলে আসলে একটা মেন্টাল রেভলিউশন দরকার। যারা ভোটার তাদের আপনার ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে হবে। তা না হলে তারা ওই শর্ট টার্ম যে গেইন সেটার কথা চিন্তা করে নগদ নারায়ণ কত কার কাছ থেকে পাওয়া যাচ্ছে, অথবা আপনার ফ্যাটিগ ডেভেলপ করে গেছে যে আমার ভোট তো এমনি হয়ে যাবে, আমার কষ্ট করে যাওয়ার দরকার কি ইত্যাদি, অথবা ওই ধরনের প্রার্থী বা তাদের নেতাকর্মী সমর্থকরা যেটা আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী শুরু করেছিলেন ট্র্যাডিশনটা যে ভাই তুমি বাড়িতে থাকো তাহলেই বুঝবে তুমি আমাকে ভোট দিয়েছো, কষ্ট করে ওখানে যাওয়ার দরকার নেই, যে এই যে স্টাইল ইন্টিমিডেশন এগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, মানে নাথিং নিউ। এখন আপনার পেশি শক্তির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কিন্তু আপনার নগদ নারায়ণের যে ব্যাপারটা। স্যার আপনি আপনার আলোচনার মধ্যে একটা জায়গায় এসেছে যে আপনি বলেছেন যে এখন হয়তো বা সেই পর্যবেক্ষণও অনেকখানি কোয়ালিটি ফল করেছে। এটি কেন? পর্যবেক্ষণের ক্ষেত্রেও কি কোনো রকমের পেশি শক্তি কিংবা প্রভাবিত হওয়ার মতো কোনো আশঙ্কা থাকে কিনা? এটা তো ডেফিনেটলি আছে। আপনার আন্তর্জাতিক সম্প্রদায় তারা মনোযোগ হারিয়েছে আমি বলবো, এবং তারা বিরত থাকছে পর্যবেক্ষণে। সেটা তো আমরা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেই অনুভব করলাম। আর সাংবাদিকদের উপস্থিতি আর পর্যবেক্ষকদের উপস্থিতি এক নয়, এই বিষয়টাকে আমরা গুলিয়ে ফেলেছি এখানে। এবং এটা শুরু হয়েছে আপনার 2014 নির্বাচন থেকে, যে জনকয় সাংবাদিক এসছেন তাদেরকে আমরা পর্যবেক্ষক বলে চালিয়ে দিলাম, বা 18তে বা তার ধারাবাহিকতা এখনও কিন্তু সেরকম একটি অবস্থা বিরাজমান। এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার ধারণা ফরফ্রন্টে নিয়ে আসাটা জরুরি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ স্যার আপনার কাছে। আমরা যেমনটা আলোচনায় বুঝতে পারছি যে অনেক প্রার্থী কিংবা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হলে, প্রতিযোগিতার মধ্যে নির্বাচন হলে সেখানে জনগণ প্রার্থী বাছায় তার একটা সুযোগ থাকে, তার মতামত দেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই যে ডামি প্রার্থী, আমরা এই 7 জানুয়ারি নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে সে যে শব্দটি আমাদের কানে গেঁথে গেছে, এটিও আমরা স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলি হচ্ছে সেখানেও শুনতে পাচ্ছি। এর ফলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? আসলে ডামি প্রার্থীর আমি অর্থ বুঝি না। ডামি যদি আমাদের 7 জানুয়ারি নির্বাচনে ডামি প্রার্থী হলে 62 জন কি করে ইলেক্টেড হলো?
কাজে দাঁড়িয়েছে। এখন হলো যেটা হলো একটা বড় দল দাঁড়ায়নি, তার সাথে কিছু ছোট দল আছে তারাও তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। এখন যারা দাঁড়িয়েছে এবং ওপেন করে দেওয়া হয়েছিল নির্বাচন, যে হ্যাঁ আমার আওয়ামী লীগের এরা আছে এবং তোমরা ওপেন করতে কিন্তু পারো। একই জায়গাতে স্বামীর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন স্ত্রী, মায়ের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মেয়ে, এবং একসময় তারা দেখা যাচ্ছে যে তারা তাদের নমিনেশন প্রত্যাহার করছেন। তো এটিকে কি আমরা ডামি প্রার্থী বলতে পারি না? না, আমরা এই জন্য বলবো না যে ডামি প্রার্থী হলে যখন করে কেউ না থাকে আমি উইথড্র করে তাকে মানে কোনো নির্বাচন ছাড়াই ইলেক্টেড করে দিলাম, যেটা 14 সালে আমাদের সময় হয়েছিল। এবার তো তা হয়নি, এবার তো প্রত্যেকটাতে কন্টেস্ট হয়েছে, কম হোক আর বেশি হোক কন্টেস্ট। কাজে এটা ডামি প্রার্থী আমি সরাসরি বলবো না। দাঁড়িয়েছে, সুযোগ পেয়েছে, দাঁড়িয়েছে, একটা দল থেকে সুযোগ দিয়েছে, হ্যাঁ আমার দলের থেকে এই নমিনেটেড একে আমরা প্রার্থী করলাম আর তোমরা দাঁড়াও, দাঁড়িয়েছে। এবং এটাও ইনডাইরেক্টলি বলবো, যদিও আমাদের এই বিষয়ে আলোচনার বিষয় না, এটাতে প্রমাণ হয়েছে যে বোধহয় দলীয় প্রার্থী সঠিকভাবে না হওয়াতে 62 জন এক্সট্রা হয়েছে। জনগণ যাদেরকে জনগণ ভোট করেছে, ভোট দিয়েছে, এবং এই 62 জন আলাদা করে হয়েছে যারা নমিনেশন পায়নি। কারণ জনগণের একটা মতামত কম হলেও প্রতিফলিত হয়েছে। আর যেটা বলতে যাচ্ছি যে একটা বিরাট দল না আসলে তো ভোট কমে যাবে, তারা নির্বাচন প্রতিহত করেছে। জনগণ যে ভোট দিতে চায় এতে কোনো সন্দেহ নাই। আমি ভবিষ্যৎবাণী করছি না, বলতে জাতীয় নির্বাচন থেকে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু কিছু ভোট বেশি পড়ে। এবার দেখবেন যে জাতীয় নির্বাচনে যা ভোট দেওয়া হয়েছে তার চেয়ে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যতই ছেড়ে দেওয়া হোক ভোটার বেশি আসবে, আসার চেষ্টা করবে। অবশ্যই আমরা সেটাই আসলে প্রত্যাশা করতে চাই যে ভোটাররা ভোটমুখী হোক। আশরাফ ভাই, আপনার কাছে আসতে চাই, বড় বড় রাজনৈতিক দলগুলোর আসলে এই ধরনের নির্বাচনী ফরম্যাটে কেন যেতে হচ্ছে? তাদের কি আসলে জনপ্রিয়তা কমছে? আপনার কি তাই মনে হয়? মানে সরকারি দল যেসব উপায় বের করছে, ওই যে বললাম যে অনেক কিছুর অনুপস্থিতি পূরণ করার জন্য, ঘাটতি পূরণ করার জন্য অন্যরকম ব্যবস্থা নিতে হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনে ভোটের টার্নআউট বেশি হয়, স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় প্রতিনিধিদের কারণে মানুষের আগ্রহ বেশি থাকে, স্থানীয় প্রতিনিধিরা তাদেরকে বছর জুড়ে সকালে বিকালে বিপদে আপদে পাশে থাকে, ফলে এখানে মানুষের আগ্রহ বেশি থাকে, ভোটার টার্নআউট বেশি হয়। কিন্তু বাংলাদেশের অতীতের স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়েছে, ভালো নির্বাচনগুলোর কথা বলছি, সে তুলনায় এবার ভালো হবে না মানে ভোটার অংশগ্রহণ। কারণ আপনি নির্দলীয় প্রতীক ছাড়া যাই বলেন না কেন, স্থানীয়ভাবেও কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সিপিবি এরকম একটা ব্যাপার থাকে। ফলে সব ধরনের প্রার্থী থাকলে পরে সব ধরনের ভোটার বা সমর্থকরা আসলে পরে টার্নআউট বাড়ার কথা। কিন্তু যেহেতু সব ধরনের প্রার্থী থাকবে না, এক ধরনের প্রার্থী বেশি থাকবে, এবং এক ধরনের মধ্যে আবার মানে পাল্টাপাল্টি হবে। হয়তো মার্কা নাই, 3 জনের মধ্যে যদি মূল প্রতিযোগিতা হয় 3 জনই হয়তো আওয়ামী লীগের লোক ঘুরে ফিরিয়ে, এবং সেটা অনেক ক্ষেত্রে হয়তো আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে হতে পারে। ফলে ওই একটা পক্ষের লোকজনই যাবে, তার যে বিপরীত পক্ষ সেই মানুষগুলো কিন্তু যাবে না। সোজা কথা, মনে করেন যে আওয়ামী লীগকে যারা ভোট দেয় না বা বিএনপি বা অন্য দলকে যারা ভোট দেয়, সেই মানুষগুলো তো কোনোভাবেই ভোট দিতে যাবে না, যারা দাঁড়াচ্ছে কোনোভাবেই তাদের মানে পছন্দের মধ্যে পড়ে না। আবার ব্যক্তিগত সম্পর্কের কারণে যেতে পারে। সব কিছু মিলে আমার মনে হয় ভোটার টার্নআউট বাড়বে। প্রতিযোগিতা কতখানি হবে সেটা ওই যে 7 জানুয়ারি নির্বাচনে যেমন আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী অনুমোদন দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয় নাই, যদি তারা স্বতন্ত্র প্রার্থী ছিল। ডামি বলতে কিছু না, ডামি মানে হচ্ছে কি, আমি দাঁড়িয়েছি, কোনো কারণে যদি আমার নমিনেশন বাতিল হয় তাহলে যাতে আমার কোটায় উনি দাঁড়াতে পারেন, সেটাকে আমরা ডামি বুঝে থাকি। এরকম তো ছিল না, সবাই তো প্রার্থী ছিল। যে 62 জন আওয়ামী লীগের প্রার্থীকে বা নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন, এরাই হচ্ছে আসল বিজয়ী। এবং ওই আসনগুলোতে আসলে সত্যিকার অর্থে নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আপনি তথ্য যদি বিশ্লেষণ করেন তাই দেখবেন, বাদ বাকিগুলোর ক্ষেত্রে না। অনেক ক্ষেত্রে একতরফা, অনেক ক্ষেত্রে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতা, অনেক ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান, লক্ষ লক্ষ হাজার হাজার, মানে ভোটের হারটা এরকম। এবং কোনো জায়গায় ছাড় দিয়ে, মানে প্রার্থী সরিয়ে ফেললাম, নিজের মার্কা আরেকজনকে দিয়ে ফেললাম, এভাবেও কাউকে জিতে আনা হয়েছে, আবার এইভাবেও কাউকে জিতে আনা যায় না, এরকম অবস্থা হয়েছে। ফলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বা 7 জানুয়ারি নির্বাচনের ক্ষেত্রে আপনি এরকম 62-র সাথে আরো যদি 10-15 যোগ করেন, ওইগুলোতে আসলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের যে শক্তি বা ক্ষমতা বা সমর্থন, তার একটা ডেমনস্ট্রেশন বা প্রতিফলন ঘটেছে, সেটাও কিন্তু জনসংখ্যার একটা অংশে, যারা বর্জন করেছে তাদের অংশের না। ফলে স্থানীয় সরকার ক্ষেত্রেও কিন্তু ওই একটা অংশ, তার মধ্যে আবার ভাগাভাগি হবে। আর শেষ কথা বলি, স্থানীয় সরকারের যে গুরুত্ব, স্যার হচ্ছেন লোক প্রশাসনের অধ্যাপক, উনি জাতীয় নির্বাচন কমিশনার ছিলেন। স্থানীয় সরকারের যে উদ্দেশ্য,
তাকে আমরা পূরণ করি। নির্বাচন নিয়ে এত কথা বলি, নির্বাচন সুষ্ঠু হলো কি না হলো না, সুষ্ঠু নির্বাচন হলো। স্থানীয় সরকারের যিনি প্রতিনিধি হলেন, সেটা ইউপি চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে কমিশনার মেয়র যা বলি না কেন, তাদের কর্তৃত্ব ক্ষমতা কতখানি আমরা দেই, তারা জনগণকে সেবা করার জন্য কতটুকু সুযোগ পায়। আর সেই মানুষটা যদি সরকারি দলের বিপক্ষের হয়, মানে বিরোধী রাজনৈতিক দলের হয়, সে তো চেয়ারে বসতে পারে নির্বাচিত হয়ে, কিন্তু সরকারি দলের হলে কি তারা সুযোগ সুবিধা পায় না? পেরেশানির মধ্যে আচ্ছা ভাই, তারা সরকারি দলের হলে কি সুযোগ সুবিধা পায় না? সেখানে কোনো ঘাটতি থাকে না, কর্তৃত্বটা পায় না। ধরেন আপনি একটা সিটি কর্পোরেশন বা একটা পৌরসভা বা একটা ইউনিয়ন পরিষদ, তার মা বাপ হচ্ছে এমপি। এমপির কথায় তারা উঠবে এবং বসবে, এমপির ইচ্ছা অনিচ্ছায় তার অস্তিত্ব রক্ষা হয়। এমপির কর্তৃত্ব আনুষ্ঠানিকভাবেই আইনগতভাবে অনেক বেশি দেওয়া হচ্ছে, ফলে তারা এমপির অনুগত স্থানীয় প্রতিনিধি, তারা জনগণের স্বাধীন প্রতিনিধি না। ফলে তাদের কর্তৃত্ব ক্ষমতা অনেক কিছু আইন দ্বারা নিয়ন্ত্রিত, আর বাদবাকি তো এমনটা হতে পারে। আশরাফ ভাই যতটুকু অভিজ্ঞতা মানে মনে হয়েছে, সামনাসামনি দেখেছি, তাতে মনে হতে পারে তো তারা জনগণের নেতা হতে আসেনি, জনপ্রতিনিধি হতে আসেনি, তারা পকেট ভরতে এসেছে, এরকম হতে পারে। দুর্নীতি অনিয়ম সেটা অন্য জিনিস, কিন্তু আপনি উন্নত দেশে যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, তারা কি পরিমাণ ক্ষমতাশালী এবং তারা কতটা জনসেবা করার সুযোগ পায়, এবং মানুষ কিন্তু সরকারের চেয়ে তাদেরকে বেশি চেনে। স্থানীয় প্রতিনিধি তাদের কাছে ওটাই সরকার, এবং তাদের যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা তাদের মাধ্যমে পায়। একটা বিরতি নেই আশরাফ ভাই, বিরতির সময় হয়েছে, নিশ্চয় বিরতির পরে আরো কিছু প্রশ্ন আছে, জেনে নেব আপনাদের কাছে উত্তর। আরেকটা বিরতি নিচ্ছি, জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সঙ্গে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই, উপজেলা নির্বাচন নিয়ে আলোচনায় ছিলাম আমি, মোহাম্মদ শাহনেওয়াজ স্যার। এই অংশে আপনাকে যুক্ত করতে চাই এবং আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশা কিংবা আপনার যদি কোনো পরামর্শ থাকে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে সার্ভারটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে অনলাইনে যখন মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে, সময় অতিবাহিত হলে প্রার্থী আর মনোনয়নপত্র জমা দিতে পারছে না। এ ধরনের একটি ত্রুটি আছে বা এই ধরনের একটি সমস্যাও হয়েছে, সংকট হয়েছে। আপনার পরামর্শ কি হতে পারে? অনলাইনে তো জমা দিবে, সময়ের মধ্যে জমা দেবেন, দেরিতে পৌঁছলে এখন দেখতে হবে কখন জমা দিয়েছে, সেটা নির্ভর করেই করতে হবে। এটা তো খুব কঠিন কিছু না। এখন যদি পরে কেউ জমা দেয় সেটা হবে না, যেটা টাইম নির্দিষ্ট করা রয়েছে। তো এগুলো একটু নির্বাচন কমিশন শক্তভাবে দেখলেই হয় এবং খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখলে হয় যে না ঠিক টাইমে জমা দিয়েছে কিনা। রিসিভ কবে করলো, রিসিভ সার্ভারের জন্য একদিন পরেও রিসিভ হতে পারে। তো এইটা দেখতে হবে, খালি এইটা নির্বাচন কমিশনের উপর দায়িত্ব বর্তায়, তারা দেবে। এগুলো নিয়ে কোনো সমস্যা খুব বড় হওয়ার কথা না, নিজেরা তৈরি না করলে কেউ। আর নির্বাচনে সুন্দরভাবে নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করে, তারা কারো পক্ষে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই এবং গেছে বলেও শোনা যায় না। যেটা হয়েছে যা করে নিয়মতান্ত্রিক করলে সেটা দেখা যায় যে না, যে ক্ষমতাসীন যারা আছে তারা অতি বাহুল্য কথার কারণে, অতি কথনের কারণে তারা এইসব কথাগুলো আগেই বলে ফেলে। যেটা আমি আরও কয়েকবার বলেছি, যেটা নির্বাচন কমিশনের বলার দরকার সেটা আপনারা অনুগ্রহ করে এই জনপ্রতিনিধি, দলীয় নেতৃমণ্ডলী বলবেন। এটা নির্বাচনে সুন্দর নির্বাচন হবে নির্বাচন কমিশনের দায়িত্ব। আপনার দায়িত্ব হলো আপনারা কোনো অসুন্দর কাজ করবেন না, নির্বাচন কমিশনকে ছেড়ে দেন তাদের কথা বলার জন্য। যখন নির্বাচন কমিশনে একই কথা বলছে, আপনারা অ্যাডভান্স বলে ফেলছে, তখন জনগণ সন্দেহ করে, ওরা বলছে এই জন্য নির্বাচন কমিশন অথবা নির্বাচন কমিশন এটা বলতেই হবে। এই ঘটনাগুলো ঘটছে, অতি কথনের বিষয় আছে, নিজেদেরকে জাহির করার চেষ্টা আছে, যেটা যাতে কাজ না সেটা করছে, যেটা কাজ করা উচিত সেটা থেকে দূরে থাকছে। এখন যেমন গণভাবে, আমি যেটা একটু আগে বললাম, গণভাবে বললো কি যে না আত্মীয় স্বজন পারবে না। কেন আত্মীয় স্বজন পারবে না? আমার সাথে আশরাফ ভাই পারবে, তবে এখন হঠাৎ করে নতুন, হ্যাঁ আপনার দলীয়ভাবে এই সিদ্ধান্ত নিতে হবে না, হঠাৎ করে নতুন ভাই বোনের জামাই তৈরি না করে যারা ধারাবাহিকভাবে পলিটিক্স করে আছে, সে আত্মীয় হোক না কেন, অসুবিধা কি আছে? আমি যেটা মুন্সিগঞ্জে দেখালাম, মহিউদ্দিন সাহেব পলিটিক্স করে বহু আগে থেকে, মহিউদ্দিন সাহেবের ভাই আনিস সাহেব বহু আগের থেকে পলিটিক্স করে। আমি ওখানে একসময় ডিস্ট্রিক্ট জাজ ছিলাম, তখন এই যে আজকে যে এমপি সে ছাত্রর মতো ছিল, তখন সে এমপি হয়ে গেছে, এখন তার চাচা পলিটিক্স করতে পারবে না। মোহাম্মদ শাহনেওয়াজ, নিশ্চয়ই এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই নির্বাচন কমিশন নিশ্চয়ই খতিয়ে দেখবে। আমি একটু নাজমুল আশরাফ ভাই আপনার কাছে যেতে চাই, যেহেতু নির্বাচন কমিশনের প্রসঙ্গটি এসেছে, খুব সংক্ষেপে নির্বাচন কমিশনের ভূমিকা, তার দায়িত্ব এবং তার ক্ষমতা, এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই, খুব সংক্ষেপে কিন্তু। একদম সংক্ষেপে বলবো, আমি জানি আপনি 1.5 মিনিট সময় দেবেন। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল জাতীয় নির্বাচন নিয়ে, কারণ পরপর 2টি খারাপ নির্বাচনের পরে তৃতীয়টি খারাপ নির্বাচন হবে কিনা
সেটি নিয়ে অনেক প্রশ্ন ছিল আমাদের মনে 14-18 পরে 24টা যাতে ভালো হয়, এবং অনেক রকমের কথাবার্তা, আশাবাদ, অনেক রকমের বিশ্লেষণ আমরা শুনেছি। এবং নতুন কমিশন যেটি ছিল বা মানে জাতীয় নির্বাচন হিসেবে তাদের প্রথম ছিল, এর আগে কিছু স্থানীয় বা উপনির্বাচন করেছে। ফলে ওই নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি, তাদের কথাবার্তা, তাদের ভাবসাব, প্রস্তুতি সব কিছু দেখে মনে হচ্ছিল যে হয়তো ভালো কিছু একটা হবে, 14-18 মতো হবে না। এখন 14-18 মতো হয় নাই, অন্যরকম টাইপের হয়েছে। যাই হোক, ফলে ওই নির্বাচন নিয়ে কমিশনের যত মাথা ব্যথা ছিল, এবং কমিশন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য সরকার এবং সরকারি দলের এবং প্রশাসনের যে মাথা ব্যথা ছিল, এই নির্বাচনের জন্য সে মাথা ব্যথা থাকবে, ঠ্যাং ব্যথাও থাকবে না। ফলে এই নির্বাচনটা যেভাবেই হোক না কেন, নির্বাচন কমিশন, প্রশাসন, সরকার, সরকারি দল, কারো কিছু যায় আসে না। কাদের যায় আসে? যার শালা দাঁড়াইছে, যার ছেলে দাঁড়াইছে, মেয়ে দাঁড়াইছে, জামাই দাঁড়াইছে, মানে কাছের মানুষ দাঁড়িয়েছে, তারা প্রার্থী হচ্ছে কিনা, বা দুজনই একই দলের, তিনজনই একই দলের, সেখান থেকে আমার লোকটা হচ্ছে কিনা, সেই মানুষগুলো কিছু চিন্তাভাবনা আছে। শেষ কথা বলি, আমাদের প্রশাসনের যে ন্যাক্কারজনক ভূমিকা নির্বাচনের ক্ষেত্রে, অন্তত আমরা যদি 14 থেকে হিসাব করি, খুবই ন্যাক্কারজনক ভূমিকা। প্রশাসনের বিরুদ্ধে এরকম ন্যাক্কারজনক অভিযোগ এর আগে কখনো কোনো সরকারের ক্ষেত্রে বা কোনো নির্বাচনের ক্ষেত্রে হয় নাই। এটা ধারাবাহিকভাবে চলছে, এবং প্রশাসন মনে করে তারাই তো সরকার, তারাই তো সরকারকে টিকে রাখে, তারাই নির্বাচনে তাদেরকে জেতায়, তাদের কারণেই সরকার বছরের পর বছর, যুগের পর যুগ টিকে আছে। এই যে প্রশাসনের যে ভাবটা, এবং প্রশাসনের উপর সরকারের যে নির্ভরতা, এবং এই যে পারস্পরিক মানে তাহারা যেই মানে বোঝাপড়া, এইটার কারণে প্রশাসনের যে পেশাদারিত্ব, সৎভাবে আপনার ভূমিকা রাখা, এবং প্রশাসন যদি সৎ ভূমিকা না রাখে, সঠিক ভূমিকা না রাখে, নির্বাচন কমিশনের শক্তি কতখানি, তারা কতটুকু, তারা তো প্রশাসনের উপর ভর করে কাজটা করেন। ফলে নির্বাচন কমিশন অবশ্যই। আশরাফ ভাই, আজকের মতো আপনার সাথে আলোচনা শেষ করতে হচ্ছে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই, আশরাফ ভাই একটি কথা বলেছেন যে হয়তোবা মাথা ব্যথা থাকবে না, কিন্তু তারপরে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় রাজনীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর। সেক্ষেত্রে আসলে আমরা সেই প্রত্যাশা আপনার কাছ থেকে যদি সবশেষটুকুন জানতে চাই, নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা এবং পরামর্শটা স্পেশালি আমি একটু জানতে চাই। দেখুন, নির্বাচন কমিশনের জন্য এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, কারণ তারা অবিরত নির্বাচন পরিচালনা ইন্তজাম করে চলেছেন। এখন মোটা দাগে স্ট্যাগার্ড বেসিসে যেহেতু হচ্ছে, এবং এটা আগে থেকেই স্ট্যাগার্ড বেসিসে হয়ে আসছে, তো ফলে একদিক থেকে বাঁচোয়া, জনবল থেকে শুরু করে অন্য সংকটগুলো তুলনামূলকভাবে কম ওকে ঝুঁকি মারবে। আর এখানে মাঠ প্রশাসনের দায় কিন্তু থাকবে, এটা অস্বীকার করার উপায় নেই। আমি মাঠ প্রশাসনে যারা আছেন, বিশেষ করে বিজ্ঞ জেলা প্রশাসকগণ, তাদের সঙ্গে হরহামেশাই ইন্টারাক্ট করছি। বিশেষ করে কুমিল্লায় যিনি জেলা প্রশাসনের দায়িত্বে আছেন, তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিচ্ছেন। আর উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের সব জায়গায় মহকুমাগুলো জেলা হয়েছে, আর কুমিল্লায় দুটো মহকুমা মিলে একটা জেলা হয়েছে। বিশাল এলাকা, কিন্তু প্রায় 11-12টা আসন, অনেকগুলো উপজেলা, সব মিলিয়ে এ ধরনের জায়গায় চ্যালেঞ্জগুলো বেশি। তো ফলে যারা সুনামের সঙ্গে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন, তারা তো চাইবেন কোনো অবস্থায় তাদের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয়, এবং স্থানীয়তার মাত্রা যদি উদগ্রভাবে দেখা দেয়, তাহলে কিন্তু সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে পরিবেশ। সেই জন্য সবাইকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তো এই আলোচনা চালিয়ে যাব। আজকের মতো আমাকে শেষ করতে হচ্ছে, একেবারে সময় হাতে নেই আমার। অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ ভাই, মোহাম্মদ শাহনেওয়াজ এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।